কেয়ারটেকার ঘরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল। দোতলার লম্বা বারান্দায় এক প্রান্ত এসে সে শেষ ঘরটা খুলল। সবকটা ঘরেরই একই অবস্থা। সিলিং থেকে ঝুল নেমে এসেছে, কোনো কোনো ঘরে পলেস্তারা খসে পড়েছে। আসলে প্রায় 4 যুগ ব্যবহার না করার ফলে যা হয়ে থাকে। সুজিত দেখলো এই ঘরটার অবস্থা তাও সামান্য হলেও ভালো। সে কেয়ারটেকারকে বলল, তাহলে এক কাজ করো, এই ঘরটাই একটু পরিষ্কার টরিষ্কার করে দাও, এটাতেই থাকা যাক। কেয়ারটেকার ঘরে ঢুকে পরিষ্কার করতে লেগে গেল। সুজিত বাইরে এলো। পরন্ত বিকেলে রোদটা বেশ মোলায়েম লাগছে। সিগারেট ধরালো। কলকাতা থেকে আসতে লাগলো ঘন্টা দেড়েক। দুপুরেই পৌঁছে যেত। বাদ সাধলো অফিস। নামি সংবাদপত্রের বড় রিপোর্টার, ক্রাইম বিভাগে। সকালেই রওনা দেবে ঠিক করেছিল। হঠাৎ সকালেই ফোন এলো অফিস থেকে। নবীনচাঁদ বড়াল লেনে খুনের খবর। স্টোরি কভার করতে যেতে হবে সুজিতকেই, কেননা অন্য যিনি আরও একজন মেন ক্রাইম রিপোর্টার, তিনি চিকেন পক্সে আপাতত ঘরবন্দি। বিরক্তিটা মনে চেপেই যতটা সম্ভব ততটার সাথেই সুজিত স্টোরিটা কভার করেছে। ভাইরে ভাই ঝামেলা। সেই থেকে রাগের মাথায় খুন। স্টোরিটা করতে করতে সুজিতেরই ইচ্ছে করছিল খুনিটাকে খুন করে দেওয়ার। না ভাইকে মেরেছে এ বলে নয়, সুজিতের সময় মতো বেরোনোর পথে বাধা হয়ে দাঁড়ানোর। বুঝো, তবে সুজিতের একটু সুন্দর শখ আছে। সেটি হলো বিভিন্ন বিষয় নিয়ে নিজের উৎসাহের পড়াশোনা করা, তারপর সেগুলো নিয়ে লেখালেখি। ইতিমধ্যে সে একজন সাহিত্যিক হয়ে উঠেছে। 2টো বই সে লিখেছে, একটা মায়াপুরের বিদেশিনীদের নিয়ে, আর একটা বিভিন্ন দেশ রূপকথা নিয়ে। এখন তার ইচ্ছে হয়েছে কলকাতা ও কলকাতার আশেপাশের মফস্বল এলাকায় যেসব শতাব্দী প্রাচীন বনেদি বাড়িগুলো আছে, তাও নামি কোনো পরিবারের বাড়ি নয়, যেগুলোর কথা সাধারণত শুনেনি কেউ, সেই রকম বাড়ি। কেননা সুজিতের মনে হয়েছে এই বাড়িগুলোর দেওয়াল, মেঝে, করিব, রাগ, সিলিং, বাগান এসবের সঙ্গে যেসব ইতিহাস জড়িয়ে আছে তা যেমন আকর্ষণীয় তেমনই রোমাঞ্চকর হবে মানুষের কাছে। তাই এরকম বহু বাড়ির নাম খুঁজে খুঁজে সে বার করেছে। সেখানে গিয়ে পারলে থাকছে স্থানীয় বৃদ্ধদের সঙ্গে, যারা মোটামুটি বাড়ির ইতিহাস সম্পর্কে জানে, তাদের সাথে কথা বলে নিজের মতো করে সেগুলো নোট করছে। সেই সূত্রে এই নিমতার এই মিত্র বাড়িতে আসা। হয়ে গেছে বাবু, একবার দেখে নিন। কেয়ারটেকারের ডাকে সুজিত ঘরটা এসে চোখ বোলালো। মোটামুটি চলনসই, থাকা যাবে। সে বলল, বাহ ফাইন। হঠাৎ তার মনে হলো, আরে ঘরে তো খাটফাট নেই, মাটিতে শুয়েছে সে। এই কাজের সূত্রেই 2-1 বার, কিন্তু ইদানিং কোমরের ব্যথার জন্যে ডাক্তার মাটিতে শুতে বারণ করেছে। সে কেয়ারটেকারকে বলল, আচ্ছা খাট হবে না? কেয়ারটেকার কি যেন ভাবলো একটু, তারপর বলল, দাঁড়ান, হয়ে যাবে। আমার ঘরে 2টো তক্তা পুষ, একটায় আমি শুই, একটাতে আমার বউ, ও বাপের বাড়ি গেছে, আসবে সপ্তাহখানেক বাদে, ওরটা এনে দিচ্ছি আপনাকে। তক্তা পুষে অসুবিধা হবে না তো আপনার? সুজিত বলল, না তা হবে না। তোমার বাড়ি কত দূরে? কেয়ারটেকার বলল, এই কাছেই। কেন বলুন তো? সুজিত বলল, না ভাবছিলাম তুমি একা আনতে পারবে নাকি আমি সঙ্গে যাব। কেয়ারটেকার বলল, ধুর কি যে বলেন বাবু, এমন কিছু ভারী নয়, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কেয়ারটেকার চলে যেতে সুজির সুটকেস খুলে নিজের জিনিসপত্র বার করলো। টর্চ, মশার তেল, ডায়েরি, পেন, তোয়ালে, সাবান, দাড়ি কামানোর সরঞ্জাম ইত্যাদি। এইসব যখন সে বার করছিল তখন যেন হঠাৎ সুজিতের মনে হলো কেউ যেন হু বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। একটু অবাক হয়েও সে সামলে নিল। কিছুক্ষণ পর কেয়ারটেকার ফিরল, সঙ্গে একটি মধ্যবয়সী লোক। দুজনে মিলে তক্তাপুষকে ঘরের এক কোনায় রাখলো। কেয়ারটেকার সুজিতকে বলল, বাবু এ হচ্ছে দুঃখীরাম, আপনার রান্নাবান্না সব করে দেবে, রাত্রে থাকবেও বলেছে। সুজিত খুশি হলো, বলল, বাহ তাহলে তো খুব ভালোই। বেশ, আমি তো রান্নার জিনিস সঙ্গে এনেইছি। দুঃখীরাম, তুমি তাহলে এখন আমাদের সবার চা করে ফেলো তো। কেয়ারটেকারকে সুজিত বলল, ওকে নিয়ে তো এলে, ও থাকবে কোন ঘরে? কেয়ারটেকার বলল, সে আমি ব্যবস্থা করে দিচ্ছি, ভাববেন না। ব্যবস্থা করে দিল সে পাশের ঘরটায়। একটা মাদুরেই হয়ে যাবে বলল। সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় কেয়ারটেকার সুজিতকে বলল, বড় বাথরুম তো দেখলেনি, রাত্রে যদি বাথরুম করতে যেতে হয় তো। হঠাৎ সুজিত যেন আপন মনেই বলে উঠল, পাশের 2টো ঘর পড়ে।
কেয়ারটেকার চমকে উঠল, বলল, সে কি, আপনি জানলেন কি করে? ওটা তো আমি আপনাকে দেখাইনি। ওটা বাথরুম বলে কেউ বুঝতেও পারবে না। আপনি কি আগে কখনো এসেছিলেন এই বাড়িতে? সুজিত অপ্রস্তুতে পড়ল। সে বুঝেছে সে নিজে যেন কথাটা বলেনি, তাকে দিয়ে যেন কেউ বলালো। সে বলল, কি জানি, এমনই মনে হলো। কেয়ারটেকার কি বুঝলো কে জানে, আর কথা বাড়ালো না। সব বুঝিয়ে দিয়ে চাবি সুজিতের হাতে দিয়ে চলে গেল। তবে তার মনে সন্দেহ যে থেকে গেল সেটা সুজিত বুঝলো। সে চলে যেতে সুজিত দুঃখীরামকে জিজ্ঞেস করলো, আচ্ছা দুঃখীরাম, অনেক পুরনো বনেদি বাড়ি, তা এরকম বাড়ি নিয়ে যেরকম বদনাম টদনাম থাকে সেরকম কিছু নেই তো? কথাটা তার মনে হয়েছিল একটু আগের সেই দীর্ঘশ্বাসটা মনে আসাতে। হতে পারে মনের ভুল, তাও জিজ্ঞাসা করলো সে। দুঃখীরাম বলল, ভূতের কথা বলছেন তো বাবু? না, সে বদনাম নেই এই বাড়ির। থাকলে কি আর আমি রাতে থাকতে রাজি হতুম? আগেও দু একজন রাত কাটিয়েছেন এখানে, কেউ কখনো কিছু খারাপ ব্যাপার বলেনি। সন্ধে 8টা, সন্ধে না বলে রাত বলাই ভালো। নিমতাকে এখন মোটামুটি শহরই বলা যায়, কিন্তু এই বাড়িটা যেন এই শহরের থেকেও শহর থেকে দূরের কোনো গ্রহের। সময়টা যেন এখানে কয়েক যুগ আগে থেমে গেছে। ইলেকট্রিসিটি কোনো এককালে থাকলেও এখন যে নেই সেটা বোঝাই যায়। গোটা বাড়িটা প্রেতপুরীর আকার নিয়েছে, কিন্তু সুজিতের কাছে সেই প্রেতপুরী বলে মোটেই মনে হচ্ছে না। তার কেবলই মনে হচ্ছে কোনো এক জাদু বলে যেন বাড়িটা জেগে উঠেছে। অনেক বছর ধরে যেন ঘুমিয়েছিল। আরও একটা খটকা সুজিতের, সেটা হলো ওর যেন অনেক কিছুই চেনা বলে মনে হচ্ছে বাড়িটার। গতকাল আসার পর থেকে এটা মনে হচ্ছে। আজ সকালে একাই ঘুরে ঘুরে দেখছিল সুজিত। একাধিক জায়গায় তার মনে হয়েছে এই জায়গায় সে কোনো সময় ছিল, এই জায়গায় সে কোনো সময় ছিল। একতলার একটা ঘর সে চাবি দিয়ে যখন খুলছিল তখন তার হঠাৎ মনে হয়েছিল এই ঘরে একটা আরাম কেদারা রাখা থাকতো জানালার পাশে। সে ঢুকে অবাকও হয়েছিল একটু। এই ঘরে যে এককালে আরাম কেদারা ছিল সেটা বোঝা গেল জানালার পাশে দেওয়ালের দাগ দেখে। এরকম দাগ সে আগেও দুটো এরকম বাড়িতে দেখেছিল। বারুইপুরের এক বাড়িতে এই দাগ তাকে চিনিয়ে দিয়েছিল একজন। তারপর আবার একটি ঘরে ঢোকার সময় তার মনে হলো এই ঘরে পাংখা টানতো, এবং কি আশ্চর্য, সেই ঘরে সত্যি একটা পাংখার দড়ি ঝুলছিল কবির রগা থেকে। সুজিতকে নেশার মতো পেয়ে বসছিল এই খেলাটা। এরকম আরও অনেক ঘরের সম্বন্ধেই সে কিছু না কিছু একটা ভাবছিল, এবং সেটাই মিলে যাচ্ছিল। এবং এই ভাবনাটা সে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে ভাবছিল। কি হচ্ছে এগুলো তার সাথে? একটু আগে রাতের খাওয়া খেয়ে সুজিত দুঃখীরামের রান্নার হাত ভালোই। সেই এটো থালা বাসন নিয়ে চলে যাবার পর সুজিত হাত মুখ ধুয়ে এসে ঘরে একা চুপচাপ বসেছিল। হঠাৎ তার মনে হলো কে যেন খুব একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলল। সুজিতের চমকে ওঠার কথা ছিল, তাও সে চমকে উঠল না, যেন এটা তার কাছে প্রত্যাশিতই ছিল। হঠাৎ যেন কে বলে উঠল, কুমার। কুমার? কে কুমার? সুজিতের মনে যেন আসতে চেষ্টা করছিল কিছু একটা, কিন্তু এলো না। অনেক চেষ্টাতেও এলো না। এই ফাঁকা বাড়িতে একা সে আর দুঃখীরাম মনে হয় না কিছু অস্বাভাবিক টের পেয়েছে। অন্তত তার হাব ভাব দেখে তাই মনে হয়। এরকম অবস্থায় সুজিতের অস্বস্তি হবার কথা, কিন্তু হচ্ছে না তো। বরং তার খুব ভালো লাগছে। কিরকম ভালো লাগা সুজিত বলে বোঝাতে পারবে না। কখন ঘুমিয়ে পড়েছিল সুজিত জানে না। ধরফড়িয়ে উঠে বসলো তক্তাপোষে। উফ, কি বিভৎস স্বপ্ন রে বাবা! সুজিত দেখছিল দাও দাও আগুন জ্বলছে, জ্বলেই চলেছে। একদম নিরীহ মানুষ পাগলের মতো ছুটাছুটি করছে। কি ভয়ঙ্কর চিৎকার চারদিকে, আর এদিকে দাঁড়িয়ে পৈশাচিক হাসি হেসে চলেছে এক বিশালধারী মানুষ। তার চোখ দিয়ে যেন আগুন বেরিয়ে আসছে। কে যেন আবার চেঁচালো, ওকে নিয়ে পালাও। ব্যাস, তারপরেই আর দেখতে পারেনি সুজিত। চিৎকার করে উঠে বসলো খাটে। পাশের ঘর থেকে দুঃখীরাম কিছু শুনতে পায়নি। সুজিত উঠে চোখে মুখে জলের ঝাপটা দিল। বাথরুম পেয়েছে। টর্চ জ্বালাতে গিয়েও জ্বলল না। তার হঠাৎ মনে হলো টর্চটা এখন জ্বালানো বোধহয় ঠিক নয়। অন্ধকারে হাতড়ে হাতড়ে যেতে যেতে
ভালো লাগছিল সুজিতের। দেওয়ালগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে ওর হাতের ছোঁয়ায়। ও মনে হচ্ছিল যেন বহুদিন পরে কোনো চেনা কারো গায়ের হাত ঠেকছে, যা বোধ হয় এতদিন ওর কাঙ্ক্ষিত ছিল। প্রতিটা পদক্ষেপ যেন কত জমে থাকা কষ্ট, যন্ত্রণা, অভিমান এক নিমিষে ভুলিয়ে দিচ্ছে। বাড়িটা সুজিতকে বড় ভালোবেসে ফেলেছে। সুজিতও বাড়িটাকে। পরদিন সকালে 10টায় ঘুম ভাঙল সুজিতের। গতকাল রাত্রের কথা তার মনে পড়ল। বাড়িটাকে সত্যি সে খুব ভালোবেসে ফেলেছে। বাড়ির চিরন্তন বাসিন্দারা সুজিতের থাকাকে অনধিকার প্রবেশ বলে মনে করেনি, বরং পরম সাদরে গ্রহণ করেছে। কিন্তু এই বাসিন্দারা কারা? কায়াহীন ছায়া তারা নয়? তাহলে সুজিত তাদের অস্তিত্ব বুঝতে পারত। বাড়িটাতে প্রথম দিন ঘোরার সময় সুজিতের মনে হয়েছিল বাড়ির প্রতিটি কোণায় যেন কিরকম বিষণ্ণতার ছাপ। কিন্তু সেই বিষণ্ণতা অনেকটাই যেন কেটে গিয়েছে তার হাঁটা চলায়, তার কথাবার্তায়, তার ভাবনা চিন্তায়। বরং বেশ একটা সতেজ একটা ভাব এসেছে বাড়িটায়। সুজিতের দারুণ লাগছে এইসব। তার আফসোস, আগে কেন সে এই বাড়িতে আসেনি। দুঃখীরাম বাবুর পরিবর্তন লক্ষ্য করেছে ভালোই, কিন্তু সে একটু অবাক বাবুর পরিবর্তনের ধরন দেখে। কেমন একটা অন্যমনস্ক ঘুরে থাকেন ঠিকই, তবে বেশ আনন্দেই থাকেন, সেটা বোঝা যায়। এর মধ্যে আনন্দের কি আছে অবশ্য সে জানে না। মস্তিষ্ক বিকৃতি হলে অবশ্য আলাদা কথা, সেটা মনে হয়নি। সুজিত বুঝেছে এই বাড়ির বাসিন্দারা যতই তাকে গ্রহণ করুক না কেন, তারা ধরা দিতে চাননি। সুজিতও চায় না তারা ধরা দিক। এই যেন এক লুকোচুরি খেলা। তারা আছে অথচ নেই। সুজিতের খুব ভালো লাগছে এইসব। তার লেখা হচ্ছেই না বলতে গেলে। প্রথম দিন যা একটু লিখেছিল, তাও সেটা শুধু বাড়ির বিবরণ, মানে যাকে লে আউট বলে আর কি, ব্যাস। এর বেশি আর কিচ্ছু লিখতে পারেনি সে। তার জন্য তার অবশ্য কোনো আক্ষেপ নেই। রাত 9টা, বাইরে ঝিঝির ডাক একটানা অবিরাম। সুজিত সেদিনও চুপচাপ বসেছিল। মোমবাতিটা জ্বলছিল, সেটার দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ সেদিনকার মতো কে যেন আবার ডাকলো, কুমার। সে একই সুর, একই রকম ডাকার ধরন। তবে সেদিন একবার ডেকে চুপ করে গিয়েছিল। আজ অনেকক্ষণ ধরে ডেকে চলেছে কেউ। ডাকটা অনেকটা সেই রকম যেমন ভাবে স্নেহময়ী মা তার আদরের ছেলেকে ডাকে। সুজিত উঠে দাঁড়ালো, কার উদ্দেশ্যে যেন বলল, আসছি। তারপর হেঁটে চলল বারান্দা ধরে, ডাক্তার উৎস লক্ষ্য করে। সুজিত হাঁটছে। অনেক দিনের জ্বালা যন্ত্রণা যেন ঘুচিয়ে দিচ্ছে সে। তার প্রতিটা পদক্ষেপ যেন জাদুকাঠির ছোঁয়া। জেগে উঠছে 4 যুগ আগে ইতিহাস হয়ে যাওয়া মিত্রবাড়ি। সুজিত হেঁটে গিয়ে থামলো একদম শেষের ঘরটায়। এই ঘরে তার ঢোকা উচিত, তাকে চাইছে এই ঘরের বাসিন্দারা। সুজিত দরজা খুলল। বাজারের মুখটায় দেখা হলো স্থানীয় একজন সত্তর্ধ মানুষ, অবনীশ চৌধুরীর সঙ্গে। আসার দিন চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় এনার সাথে আলাপ হয়েছিল সুজিতের। স্থানীয় ইতিহাস ভালোই জানেন বলে এনার সাথে পরে যোগাযোগ করবে বলেছিল সুজিত। আজকে সুজিতকে দেখে তিনি বললেন, সে কি এরই মধ্যেই চললেন নাকি? সুজিত বলল, হ্যাঁ। অবনীশবাবু বললেন, আপনার কাজের মধ্যে হয়ে গেল এই মিত্রবাড়ির কাজ? সুজিত বলল, হ্যাঁ তা বলতে পারেন, হয়ে গেল। কে এত তথ্য দিল আপনাকে? এখানে এক আমি ছাড়া আর তো কেউ সেরকম এখানকার সম্বন্ধে সেরকম কিচ্ছু জানে বলে মনে হয় না। দাঁড়ান, আপনি কি হালদার কাকার কাছে গিয়েছিলেন তথ্যের সংগ্রহে? ওনার 90-এর উপর বয়স, উনি অনেক কিছু জানতে পারেন, কিন্তু আমি তো যদ্দূর জানি তার কথাবার্তা বলার সেরকম জোর নেই। সুজিতের বিরক্তিকর লাগছিল। সে বলল, আজ্ঞে না মশাই, হালদার বাবুকে আমি চিনি না। আমি কারো কাছে যাইনি। আমার কাজ সত্যি হয়ে গেছে এবং সেটা হতে সাহায্য করেছে কুমারজিৎ মিত্র। যাই হোক, আমি চলি, আমার ট্রেন মিস হয়ে যাবে।